8 জেনারেশনের একটা মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করে এইটা কিন্তু আপনার 110 অথবা 250 এই 360 এদের কিন্তু ওয়ার্কিং প্রসেস একই সেম। আপনি যদি একটা মাদারবোর্ডের ওয়ার্কিং প্রসেস জানেন তাহলে কম বেশি সবগুলো মাদারবোর্ডই আপনি বুঝতে পারবেন। এই মাদারবোর্ডগুলোর কিন্তু ডায়াগ্রামগুলো থাকে না, এস্টিমেটিক থাকে না, বোর্ড ভিউ দেখে কাজ করতে হয়। এই মাদারবোর্ডে আমাদের দুইটা কানেক্টর থাকে, একটা তো হচ্ছে 24 পিন কানেক্টর এইটা, এবং একটা থাকে হলো শুধু 4 পিন কানেক্টর যেটা হচ্ছে 12 ভোল্ট যায়, যেটা হলো প্রসেসরের পিডব্লিউএম সেকশনের জন্য প্রয়োজন হয়। তো এখানে আমি বোর্ড ভিউটা দেখাবো। বোর্ড ভিউয়ে যাই, এটা হচ্ছে মাদারবোর্ডের বোর্ড ভিউ। আচ্ছা দেখেন এখানে আমাদের যে সকেট, সেই সকেটটার উপর থেকে 1 নাম্বার পিন থেকে শুরু করে উপর দিকে থাকে 12টা পিন, আবার নিচে এই পাশ থেকে 13 নাম্বার থেকে শুরু করে এই লাস্টে যায় 24 নাম্বার পিন। এই হচ্ছে 24 পিন কানেক্টর। আর একটা থাকে হচ্ছে প্রসেসরের জন্য 4 পিন কানেক্টর, যেটাতে আমাদের কত 12 ভোল্ট মাদারবোর্ডে প্রসেসর সেকশনে যায়। এই যে এটা হলো 12 ভোল্টের আর কি। একটা চিপ থাকে, আবার দুইটা মসফেট দেওয়া থাকবে, সেটা আসলে র্যাম চিপ এবং হলো র্যামের জন্য মসফেট থাকে। আর যদি DDR3 হয় তাহলে ভিপিপি ভোল্টেজটা থাকে না, DDR4 এর হলে ভিপিপি ভোল্টেজটার প্রয়োজন হয়, যার কারণে সেই কয়েল এবং মসফেট আপনি দেখতে পাবেন। ভিপিপির জন্য তো মসফেট না, চিপ দেওয়া থাকে। তো এইখানে দেখেন 9 নাম্বার পিনে আছে 5 ভোল্ট স্ট্যান্ড বাই ATX মানে পাওয়ার সাপ্লাইয়ের কথা বলতেছে। তো এই ATX 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা আমাদের এখানে কি কোথায় আসতেছে, এখানে আসতেছে, এখান থেকে কনভার্ট হচ্ছে, হয় 5 ভোল্ট ডুয়াল হচ্ছে, এবং এই ডুয়াল ভোল্টেজটা বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে, আপনার রেগুলেটরে আসতেছে, তারপরে সেইটা আবার 3 ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে এরকমভাবে, এবং সেই 3 ভোল্ট স্ট্যান্ড বাইটা আমাদের আইও চিপে চলে যাচ্ছে। এই যে আইও চিপ, এক একটা মাদারবোর্ডে কিন্তু এক একটা আইও চিপ থাকতে পারে, কিন্তু আইও চিপ থাকবে। যেমন এই মাদারবোর্ডে এখানে আইও চিপটা দেওয়া আছে, নোভোটনের আইও, এবং এগুলো অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয় যে আইওর আমি কোন জায়গা কোন পিন চেক করব। বোর্ড ভিউ যখন দেখবেন আপনি, তো আমি স্ক্রল করতেছি, দেখেন এটা যদি এভাবে স্ক্রল করি, আপনি ওর পিনগুলোতে কত নাম্বার পিনে কি আছে, কোনটা কাজ করবে, সেগুলো কিন্তু দেখতে পারবেন। এখান থেকে কিন্তু বোঝা যায়, কোনো অসুবিধা হয় না। আর হচ্ছে মাদারবোর্ডের অনেক ক্ষেত্রে আমরা যখন অন যদি না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আমরা কি জিনিস চেক করব, যে আমাদের আউটপুটে শর্ট আছে কিনা। যেমন হলো 5 ভোল্ট ডুয়াল যেটা বলতেছিলাম, সেই 5 ভোল্ট ডুয়ালের আউটপুটে শর্ট আছে কিনা, 3 ভোল্ট স্ট্যান্ড বাই যেটা আমরা দেখছি তার আউটপুটে শর্ট আছে কিনা, এই শর্টিংগুলো চেক করব। 3 ভোল্ট PCS এর লাইন শর্ট আছে কিনা, এই শর্টিংগুলো আমরা চেক করব। শর্টিং চেক করার নিয়ম হচ্ছে, আপনি এই যে মাল্টিমিটারটাকে ডায়োড মোডে রাখবেন, খুব ইজি, এবং রেড প্রপটা গ্রাউন্ডে রাখবেন, ব্ল্যাক প্রপটা দিয়ে আপনি টেস্ট করবেন যে আউটপুট শর্ট আছে কিনা। যদি বিপ দেয় তাহলে বুঝতে পারবেন যে শর্ট আছে। তো প্রতিটা সেকশনই এভাবে আপনি চেক করতে পারবেন যে র্যামের মসফেট কিংবা র্যাম সেকশন শর্ট আছে কিনা। যখন র্যাম সেকশনটা চেক করবেন তখন অবশ্যই র্যাম ওপেন করে, মানে খুলে রেখে আপনি করবেন। তারপরে হলো প্রসেসরটার ক্ষেত্রেও আপনি যখন প্রসেসর সেকশনটা, প্রসেসরের যখন সাইড চেক করবেন, তখন অবশ্যই প্রসেসরটাকে রিমুভ করে আপনি চেক দিবেন। তো আর চেক দিবেন কিভাবে প্রসেসর সেকশনটা, সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। প্রসেসরের এই যে এখান দিয়ে কয়েল আছে, এখন কোনটা কোন কয়েল যদি সেটা আমরা জানতে চাই, তাহলে সেটা একটু দেখে আসি। তো এখানে দেখেন কয়েলগুলো লেখা আছে, কয়েলগুলো হচ্ছে কি আছে, LPL 1511, এবং এখানে দেখেন আছে VCC-SA ফেজ, মানে VCC-S এর জন্য। তারপরেরটা কি আছে আপনি দেখতে পাবেন, VCC কোর। তাহলে পরেরটা, এই প্রথমটা VCC-SA, পরেরগুলো হচ্ছে VCC কোর। এখন VCC কোর কয়টা আছে, এই একটা, দুইটা, আবার তিনটা আপনারা দেখতে পাচ্ছেন VCC কোর। এভাবে কাজ করতে হবে, কাজ করলে খুব সুবিধা। কোনটা আগে জানতে হবে যে কোনটা কোন জায়গাতে কোন কাজে ব্যবহার হচ্ছে। এটা হলো একটা VCC কোর, এবং দেখেন ওখানে যখন সিলেকশন করতেছি কোথায় আসতেছে, লাইনটা কিন্তু প্রসেসরে চলে আসতেছে। তার মানে ওই ভোল্টেজ, ওই কয়েল থেকে তৈরি হওয়া ভোল্টেজটা আমাদের প্রসেসরে চলে আসবে। এরপর এখানে দেখেন লেখা আছে VCC-GT, মানে গ্রাফিক্সের জন্য। তো এটা হলো আমাদের PWM সেকশন। তো এখানে প্রথমটা হলো VCC-S, পরেরগুলো হলো কোর, তারপরে হলো গ্রাফিক্স কোর। আচ্ছা, এখানে কয়েল আছে, এটা হলো র্যামের জন্য। দেখেন এখানে লেখা আছে VDDQ। র্যামকে মাদারবোর্ডের আপনার VDDQ বলা হয়। অনেক সময় দেখবেন যে এই 12 ভোল্ট এইটা কানেকশন দেওয়ার পরে মাদারবোর্ড অন হচ্ছে না, তখন আপনারা কি করবেন, এইটার টোটালটা ডিসকানেক্ট আমি করে নিচ্ছি। ডিসকানেক্ট করার পরে আপনি খুব ইজি প্রসেসে বুঝতে পারবেন যে আমার এখানে শর্ট আছে কিনা। আচ্ছা, আমি এই কানেকশানটা খুললাম না, মিটারটা অন করে রেড প্রপটা আমি বলতেছিলাম যে গ্রাউন্ডে দিবেন, তো গ্রাউন্ডে দিতে পারেন। এই যে এখানেই আপনি যদি এইখানে একটা সকেটের একটা হুক দেওয়া থাকে, তো এই সাইডটা হলো আমাদের পজিটিভ, তো আপনি এইভাবে দেন,
রেড প্রপটা গ্রাউন্ডে দেন, তাহলে এই পাশে দেন, আর এই পাশেরটা আপনি ব্ল্যাক প্রপটা আপনি 12 ভোল্ট যেটাতে আসবে সেটাতে দেন। দেখেন 560 ইম্পিডেন্স উঠছে, দ্যাটস মিন আমাদের এইখানে কোনো রকম শর্ট নাই। এভাবে কিন্তু আপনি প্রসেসরের লাইনে শর্ট আছে কিনা সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। র্যামের মসফেটগুলো চেক করবেন যদি কোনো কারণে র্যামের মসফেট শর্ট হয়, অথবা আপনি এভাবে চেক করবেন, এটা আরও সহজ হবে। যেমন কয়েল আছে, কয়েলগুলো এই যে ব্যাক সাইডে কয়েল, র্যামের কয়েল পাবেন। এক একটা মাদারবোর্ডে কিন্তু এক একটা পার্টস এক এক জায়গায় থাকবে। আমি এখন যে জায়গাটায় যেটা দেখাবো আর একটা মাদারবোর্ডে কিন্তু সেটা নাও থাকতে পারে। আমাদের সবচেয়ে বেশি শর্টিং হয় হচ্ছে যে এই প্রসেসর সেকশনে, সিপিইউ কোর সেকশনে শর্ট হয়, যে মসফেটগুলো আছে মসফেটগুলো নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে যে এই মসফেট আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে পালস তৈরি হয় এবং এখানে সবচেয়ে মাদারবোর্ডের বেশি প্রেশার পড়ে, যার কারণে আমাদের এই মসফেটগুলো সিপিইউ সেকশনের এই মসফেটগুলো সবচেয়ে বেশি নষ্ট হয়, যার কারণে মাদারবোর্ড আপনি অন করতে যাবেন দেখবেন যে অন হচ্ছে না। অন না হওয়ার অনেক কিছুই আছে। অন না হওয়ার জন্য আমরা দেখব পাওয়ার সাপ্লাইটা যখন লাইনে দিচ্ছি তার আগে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আসে, বাট আমরা যখন এখানে দিচ্ছি স্ট্যান্ড বাইটা অফ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মাদারবোর্ডে শর্ট আছে। এরকমও শর্ট থাকতে পারে, আপনি এখানে প্রব দিয়ে দেখবেন যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে কিনা। আর যেগুলো বলতেছিলাম 3 ভোল্ট পিসিএস, 5 ভোল্ট ডুয়াল, 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এই জিনিসগুলো আপনি সব আউটপুটগুলোতে চেক দিয়ে নেবেন। আচ্ছা, মাদারবোর্ডে কিন্তু আরেকটা কমন সবচেয়ে বেশি প্রবলেম হয়। আমি কিছুক্ষণ আগে একটা মাদারবোর্ড কাজ করতেছিলাম, যেটা হচ্ছে মডেল ওইটার চ্যালেঞ্জার 650, ওইটার ভিডিওটা আমি করেছি, আপনারা ওই ভিডিওটা দেখবেন। ওইটার বায়োস প্রবলেম হয়েছিল। তো বায়োস কিভাবে নষ্ট হলে আপনারা এটা রেডি করবেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই মাদারবোর্ডের বায়োস হলো এইটা, এখানে দেওয়া আছে। এটা হলো মডেলটা যদি আমি দেখাই 25L 12873F, মানে হচ্ছে আপনার এটা 16 MB বায়োস। এই যে এখানে যদি আমি যাই, এখানে গেলে আপনার এই যে বায়োস, এটা হলো বায়োস টোটালটা, এবং বায়োসের 8টা পিন। তো এই 8টা পিনের মধ্যে কোনটা কিভাবে কাজ করে সেটা তো আমি এর আগে ভিডিওতে বলেছি, যেহেতু আজকে বেসিক ভিডিও করছি সেটা আমি বলবো না। তো বায়োস যদি করাপ্ট হয়ে যায়, আসুসের বায়োস কিন্তু অনেক করাপ্ট হয়, আসুস বলে না, শুধু গিগাবাইট, MSI সবটারই বায়োস করাপ্ট হয়ে যায়। আর বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ড অন হয়ে অফ হতে পারে, অথবা অন হয়ে আছে ডিসপ্লে আসবে না, এই ধরনের প্রবলেম হবে। আচ্ছা, আসুসের এই ধরনের মাদারবোর্ডগুলো যদি বায়োসের সমস্যা হয় কীভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি ছোট করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। গুগলে যাওয়ার পরে আপনারা সার্চ দিবেন, আপনার মাদারবোর্ডের যে মডেলটা আছে সেই মডেলটা এখানে টাইপ করে সার্চ দিবেন। সার্চ দিলে যেমন আমি এখানে টাইপ করছি, আমার এই মাদারবোর্ডটা হচ্ছে টাব বি 360 প্লাস। তো এটা সার্চ করার পরে এখানে দিয়ে আপনি প্লাস লিখে আপনি লিখবেন বায়োস লিখে ইন্টার দিবেন, তাহলে এরকম পেজ চলে আসবে। এরকম যখন পেজ আসবে তখন ড্রাইভার অ্যান্ড টুলসে ক্লিক করবেন। ড্রাইভার অ্যান্ড টুলসে ক্লিক করলে দুইটা পোর্শন আসবে। একটা ড্রাইভার অ্যান্ড টুলস, মানে আপনি যদি এই মাদারবোর্ডের ড্রাইভার নেন, যেমন গ্রাফিক্স, ল্যান, অডিও, এই ধরনের যদি নেন তাহলে আপনি এখান থেকে স্ক্রল করে দেখবেন। তো এই ফাইলগুলো ভিজিএ ড্রাইভার, এই ড্রাইভারগুলো নেবেন। আর যদি বায়োস নষ্ট হয়, যেহেতু বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে ক্লিক করবেন, বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে ক্লিক করলে আসলে আমার নেটটা যে স্লো চলতেছে এই পেজটা পাবেন। তো এই পেজটা যখন আসবে তখন আপনি বায়োসটা ডাউনলোড করবেন। এখানে সবচেয়ে কিন্তু বড় একটা মজার ব্যাপার আছে, যে আপনি যদি সরাসরি এই ডাউনলোডকৃত ফাইলটা আপনি যদি প্রোগ্রাম করেন তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। আসুস যে কাজটা করে, এই যে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হলো, আমি এটাকে কাট করে আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি। ডেস্কটপে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি সমস্যা হয়। পেস্ট করলাম, এবার আমি এটাকে ওপেন করছি। দেখেন এই ফাইলটার পাশে লেখা আছে CAP, ক্যাপ মানে ক্যাপসুল ফাইল। তো ক্যাপসুল ফাইল যদি আপনি প্রোগ্রাম করেন, এটাকে আমি আনজিপ করে নিচ্ছি, সেক্ষেত্রে হয়তো একটু সুবিধা হবে। এক্সট্রাক্ট করলাম, আচ্ছা এক্সট্রাক্ট করে ক্লোজ করে দিলাম। ক্লোজ করলে আমি এপাশে আপনারা দেখবেন এই যে এই ফাইলটা, এই ফোল্ডারটা আসলো, এটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ক্যাপ ফাইল, এটার প্রপার্টিসটা যাব। আপনারা যখন প্রোগ্রাম করবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু যদি সরাসরি আপনি প্রোগ্রাম করেন তাহলে কিন্তু সেই ফাইল দ্বারা আপনার ডিসপ্লে আসবে না, এবং এটাকে আপনি ধোঁকাবাজ বলতে পারেন, যে আসুস এই ধোঁকাবাজিটা করে। তো সেটা জানতে হবে। মডেলটা দিয়ে আমি আরেকবার বলে দিচ্ছি, মডেলটা দিবেন। মডেলটা টোটালটা লেখার পরে এখানে রিভিশন দেওয়া আছে, রিভিশনটা লিখে আপনি গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ড্রাইভার অ্যান্ড টুলস আসবে, ড্রাইভার অ্যান্ড টুলসের পাশে বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে ক্লিক করবেন এবং বায়োসটা ডাউনলোড করবেন। বায়োস ডাউনলোড করা শেষ, এরপরে আমরা চলে যাব হচ্ছে সেটা জিপ দিবে, জিপটাকে আনজিপ করবেন। করার পরে দেখবেন যেখানে ক্যাপ লেখা আছে মানে ক্যাপসুল, এটার প্রপার্টিস কত আছে, এটার প্রপার্টিস আছে 167779264 বাইট। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি 16 মেগাবাইট এখানে আছে, কিন্তু অ্যাকচুয়ালি 16 মেগাবাইটের থেকে একটু বেশি আছে। তো আমি এইভাবে যদি ক্যালকুলেটর নিই, আপনাদেরকে এই জায়গাটা দেখাই দিই, এইটা আপনাদের অনেক কাজে আসবে যারা বায়োস প্রোগ্রাম করবেন, যে এই ধরনের প্রবলেম হলে তখন অবশ্যই এইভাবে আপনারা সমাধান করবেন। তো আমরা জানি 16 মেগাবাইটের সাথে যদি আমরা 1024 দিয়ে গুণ দিই তাহলে আমাদের আসবে কত কিলোবাইট, 163
84, এটা কিলোবাইট। এইটাকে যদি আপনি 1024 দিয়ে আবার গুণ দেন তাহলে আসবে বাইট। দেখেন 167777216, এটা হলো অ্যাকচুয়াল 16 MB, কিন্তু এখানে আছে কত দেখেন 1677964, তার মানে আমাদের এখানে বেশি আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আপনি যখন প্রোগ্রাম করবেন তখন এটাকে মিনিমাইজ করে নিলাম। আচ্ছা, এটাকেও আমি মিনিমাইজ করে তুললাম। আচ্ছা, আমি আমাদের চ্যানেল, এটা মুন্না ব্লগস চ্যানেল, আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা, অবশ্যই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট থাকলো। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই ক্যাপসুল ফাইলটা আপনি এই যে ইউএফআই টুলস বলে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, অথবা এটাকে ওপেন করার পরে আমি বায়োসটাকে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেখেন এখানে লেখা আছে AMI FTO ক্যাপসুল। ক্যাপসুল মানে আমরা যে ক্যাপসুল যেমন মেডিসিন খাই সেরকম বায়োসটাকে ক্যাপসুলের মধ্যে আসুস এটাকে কি করছে, ওর মধ্যে দিয়ে দিছে, মেন ফাইলটাকে দিয়ে দিছে। এখন আপনি যদি এই ফাইলটাকে প্রোগ্রাম করতে চান তাহলে কিন্তু কি হবে, এই ফাইলটা দিয়ে ডিসপ্লে আসবে না। তো এইটা থেকে আপনি এখানে একটা যদি ক্লিক করেন, দেখেন ইন্টেল ইমেজ আসছে। এই ইন্টেল ইমেজের এখানে আপনি ডান পাশে ক্লিক করলে দেখেন 167777216 বাইট আসছে, এটা হলো বাইট। তার মানে এই ইন্টেল ইমেজটাই হলো অ্যাকচুয়াল আমাদের কি বায়োস। এই বায়োসটা যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে আপনার ডিসপ্লে আসবে। তাহলে আসুসের বায়োস যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে বায়োসটাকে করে নেবেন। তো এই যে এক্সট্রাক্ট, এটার উপরে রাইট বাটন, আমি এটা ক্যান্সেল করে দিই, এটার উপরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অ্যাজ ইজ, এটা দিয়ে আপনি যেখানে নেবেন সেখানে আপনি সিলেকশন করে দিবেন যে কোথায় আপনি নেবেন। এই যে এটা হলো আমাদের আসুস B360, এটার হলো বায়োস, এবং এই বায়োসটা হলো 100% ওকে 167777216 বাইট। এবং এই ফাইলটা যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে ডিসপ্লে চলে আসবে। এটা আপনাদেরকে একটু শর্টকাটে দেখালাম যে বায়োস যদি নষ্ট হয় তাহলে কিভাবে আপনারা আসুসের বায়োসটা প্রোগ্রাম করতে পারবেন। গিগাবাইটে কিন্তু এই কাজ করতে হয় না। তো মাদারবোর্ডের প্রত্যেকটা মাদারবোর্ডের আপনার হচ্ছে যে এরকম র্যাম 2টা স্লট থাকতে পারে, 4টা স্লট থাকতে পারে, সেটা সমস্যা না। আপনার র্যাম থাকবে, র্যামের পাশে থাকবে র্যামের কয়েল, র্যামের মসফেট, র্যামের চিপ। প্রত্যেকটা আপনি ডায়াগ্রাম দেখবেন, প্রত্যেকটা জিনিস কোথায় কোনটা আছে বুঝতে না পারলে সেটা দেখবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আর অন না হলে অবশ্যই আরটিসি সেকশনটাকে অবশ্যই দেখবেন। আরটিসি সেকশন যদি কিন্তু রান যদি না হয় তাহলে আপনি কিন্তু মাদারবোর্ড কিন্তু কোনোভাবেই আপনার চালু হবে না, সুইচিং হবে না। তো আরটিসি সেকশনটা আপনার পিসিএস এর পাশেই থাকে। আরটিসি একটা ক্রিস্টাল থাকে এবং একটা ক্যাপাসিটার, 2টা ক্যাপাসিটার থাকবে, রেজিস্টার থাকবে, সেটা আপনাদেরকে দেখাইছি এর আগেও। তো আপনারা সেই জিনিসটা চেক করবেন, আরটিসি সেকশন শর্টিংগুলো চেক করবেন, তাহলেই আশা করি আপনারা মাদারবোর্ডের ছোটোখাটো প্রবলেম হলে ট্রেস আউট করতে পারবেন। এটিএক্স এই পিন কানেক্টর সম্পর্কে, যে মাদারবোর্ড অন অফ যে হয়, মাদারবোর্ড অন অফের ক্ষেত্রে কেন অন হয়ে অফ হয়ে যায়, একটা পিন আছে 16 নাম্বার পিন, এই পিনটা হচ্ছে ATX PS অন, তো মানে পাওয়ার সাপ্লাই অন। তো ATX পাওয়ার সাপ্লাই অন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই PS অন 16 নাম্বার পিনটা 0 হয়ে থাকবে। এই পাশে হলো 16 নাম্বার পিন 0 হয়ে থাকবে। এই 0টা কে করে রাখে, এটা হলো আইও চিপ করে রাখে। তো আইও চিপ এইটাকে 0 করে রাখবে যতক্ষণ পর্যন্ত ওর কাছে সব কিছু এভরিথিং ওকে থাকবে, ততক্ষণ পর্যন্ত ও এটাকে 0 রাখবে। ও যদি কোনো প্রবলেম পায়, আইও চিপ যদি কোনো প্রবলেম পায়, তাহলে সেই PS অনটাকে গ্রাউন্ড থেকে সে রিমুভ করে দেয়। রিমুভ যেই করে দিবে, এই PS অনে 5 ভোল্ট জেনারেট হয়ে যাবে। PS অনে যেই 5 ভোল্ট জেনারেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের মাদারবোর্ডটা অফ হয়ে যাবে। কোনো সেকশনে যদি ভোল্টেজ না পায় তাহলে অন অফ হতে পারে, বায়োস করাপ্ট হলে অন অফ হতে পারে, আবার যে কোনো কারণে মাদারবোর্ড যদি শর্টিং থাকে সেটাও কিন্তু অন অফ হতে পারে। অতএব অন অফ হওয়ার কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই। তো আপনারা দেখবেন যখন যেই প্রবলেম হবে সেই অনুযায়ী। তো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে বেসিক কিছু জিনিসপত্র, তারপরেও কথা বলতে গিয়ে বায়োসটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম যে বায়োসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আপনারা বায়োস করতে পারেন। গাইজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।